হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ধূমকেতু নিয়ে। যে ধূমকেতু প্রচুর মানুষে দেখছে, হলে গিয়ে দেখছে, প্রচুর বক্স অফিস করছে। ছবিটা অলরেডি 10 কোটি টাকার ওপর কালেকশন হয়ে গেছে। মানে সানডেতে, রবিবার দিনকে ডে 4 এর যে কালেকশন প্রডিউসার ফিগার তারা জানিয়েছে সেটাও 3 কোটি টাকার উপরে এবং 4 দিন মিলিয়ে 10 কোটি টাকার উপরে কালেকশন হয়ে গেছে অ্যাকর্ডিং টু প্রডিউসার ফিগার। এবার লোকে প্রচুর মানুষে দেখছে, আমরা দেখতে পাচ্ছি, বাট অনেক লোকে যারা ছবিটা দেখতে গেছে তাদের এক্সপেকটেশন ম্যাচ করছে না এবং তারা কোথাও গিয়ে হতাশ হয়েছে। আপনারা ফেসবুকে এরকম দেখবেন যারা সচরাচর সিনেমা নিয়ে কথা বলে না, অন্য মানে সোশ্যাল মিডিয়া অন্য কন্টেন্ট নিয়ে কাজ করে, তারাও কিন্তু এগুলো নিয়ে রিলস ইত্যাদি বানিয়েছে, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, এবং সেখানে তারা আর কি খুব হতাশ এই ব্যাপারটা নিয়ে যে তারা ছবিটা দেখতে গেছিল একটা এক্সপেকটেশন নিয়ে এবং কোথাও তাদের ভালো লাগেনি এবং তারা ছবিটা বুঝতে পারেনি। অনেকের বক্তব্য হচ্ছে যে তারা ছবিটা কিন্তু বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি, কি ছিল, কি ব্যাপার, সেগুলোই আমরা এখানে আলোচনা করবো এবং কেন লোকের এক্সপেকটেশন ম্যাচ হলো না সেটা নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে এই সিনেমার আমরা যে স্ট্রাকচারটা সেটা বুঝি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, এই ভিডিওটা তারাই দেখুন যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছেন, তারা দেখবেন না যারা এখনো ছবিটা দেখেননি, তাহলে আপনাদের ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নষ্ট হতে পারে, কারণ কিছু মাইনার স্পয়লার্স হয়ে যাবে, নাহলে আমি বোঝাতে পারবো না। কথা হচ্ছে এখানে গল্পটা কি দেখাচ্ছে যে এই যে ক্যারেক্টারটা ভানু বলে যে চরিত্রটা যে দেব প্লে করছে, সে একজন টেররিস্ট। সে এসছে, টেররিস্টও বলতে পারেন, মিলিটেন্ট বলতে পারেন, যেটা হোক বলতে পারেন। এবার সে এসছে, ফেরত এসছে। এবার পাস্টে তার সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল যে কারণে সে মানে সিস্টেমের বাইরে চলে গেছে, মানে রেবেল হয়ে গেছে, এবং পরবর্তীকালে এখন প্রেজেন্ট ডেতে সে ফেরত এসছে। সে নিজের এক বন্ধুর বাড়িতে উঠেছে। তার কাছে কটা দিন রয়েছে, তার একটা ফাইনাল কিছু মিশন রয়েছে হাতে, যেখানে তাকে একটা সুইসাইড বম্বার হয়ে গিয়ে ব্লাস্ট করতে হবে। এবং এই যে কটা দিনও রয়েছে নিজের বন্ধুর বাড়িতে, এক তো বন্ধুর সাথে পুরোনো দিনকার কথা ইত্যাদি বলছে, এবং যে ও যে টাকা পয়সা জমিয়েছে সেটা ও নিজের ফ্যামিলির হাতে তুলে দিতে চাইছে এবং শেষবারের মতো ফ্যামিলির লোকেদের সাথে একবার করে দেখা করতে চাইছে। বহু বছর তাদেরকে দেখেনি, তো কোথাও তাদেরকে মিস করেছে এবং এখানে এসে ও নিজের মানে এই যে এতগুলো বছর মিসিং, ও ছিল না ফ্যামিলির কাছে, ফ্যামিলির কি অবস্থা হয়েছে, কি হয়েছে, তার সাথে ওর একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে আর কি। যে ও কেন এই যে আউটকাস্ট হয়ে গেল, ও কেন একটা রেবেল তৈরি হলো, তার পিছনে একটা কারণ আছে। তার পিছনে যাদের কারণে এটা হয়েছে, যারা আর কি ওর মানে এই জীবনটা নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ, তাদের থেকেও বদলাও নিচ্ছে। এখানে একটা পার্সোনাল ভেন্ডেটার অ্যাঙ্গেলও রয়েছে। তো এবার এইটা হচ্ছে মেনলি গল্পটা। এবার এর মধ্যে এখানে কিন্তু ক্লিন ফ্ল্যাশব্যাক নেই। লোকের বুঝতে অসুবিধা কেন হচ্ছে দেখুন। প্রথম কথা হচ্ছে কৌশিক গাঙ্গুলি এইখানে এই ছবির মধ্যে যে স্টোরি আইডিয়াটা নিয়েছে না, সেটা কিন্তু খুবই কমার্শিয়াল একটা আইডিয়া এবং তার ছবিতে আইডিয়াগুলো মেন স্ট্রিমই হয়, বাট ওনার এক্সিকিউশনটা একটু আর্টসি। এবার এটা হচ্ছে ডিরেক্টরের একটা ভয়েস, সে উনি কিভাবে ছবিটা বলতে চান। আপনাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি। ফিল্ম কোম্পানির লোকালে আপনারা যান ইউটিউব চ্যানেলে, আমি কৌশিক গাঙ্গুলি ওখানে একটা ইন্টারভিউ করেছিলাম। লক্ষ্মী ছেলে আমার খুব পছন্দের ছবি। আমি বলেছিলাম যে লক্ষ্মী ছেলের যা গল্প রয়েছে ওখানে ওই ছবিটাকে খুব কমার্শিয়াল একটা ওয়েতে বলা যেতে পারতো, যে বাচ্চাটার যখন অপারেশন হচ্ছে, করিডোরে উজান গুন্ডাদের সাথে ফাইট করছে, দিস ক্যান বি আ সিন। এটা খুব কমার্শিয়াল ওয়েতে, একটা থ্রিলার ওয়েতেও ট্রিট করা যেতে পারতো, যে ওরা বাচ্চাটাকে নিয়ে যখন পালাচ্ছে, ওই গ্রাম থেকে যে লোকেরা ইন্দ্রাশিসের যে গ্যাংটা তারা চলে এসছে, ওদেরকে চেস করছে। ইট কুড হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ এ থ্রিলার, ইট কুড হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ এ ভেরি কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম অলসো। তো অনেকগুলো অ্যাপ্রোচ আমি ওনাকে বলেছিলাম, তো উনি বলেছিলেন হ্যাঁ এটাও হতে পারে, খুব ভালো তোমরা আলোচনা করছো। বাট আমার মনে হয়েছে যেটা একটা শহরে একটা ড্রয়িং রুম স্পেসের মধ্যে অপারেট করছে, যেখানে আলোচনা করছে চুনি গাঙ্গুলি ক্যারেক্টারটা, ওরা মাল্টিপল পসিবিলিটি নিয়ে আলোচনা করছে। এই যে ওকে দেবী কেন বলা হচ্ছে সেটার পিছনে মাইথোলজিটা নিয়ে কথা বলছে। তো সেই সব জিনিসপত্র ছিল। উনি বলছেন যে এটা আমি একটা আরবান স্পেস, আরবান লেন্স দিয়ে দেখতে চাইছি। এটা উনি ইন্টারভিউতে নিজে বলেছেন, আপনারা গিয়ে চেক আউট করে দিতে পারেন। এবার দেখুন, এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না যে কার উপর আপনি কে কিভাবে গল্পটা বলবে, সেটা তো আমরা তাকে বলে দিতে পারি না। উনি ডিরেক্টর বাই চয়েস একটা মানে স্টাইল অফ স্টোরি টেলিং, একটা স্টাইল অফ ন্যারেটিভ ওনার ছবির মধ্যে দেখতে পাওয়া যায়। উনি কমার্শিয়াল ডিরেক্টর নন, এটা ফ্যাক্ট। আর রিসেন্টলি ওনার যে ছবিগুলো যেগুলো বক্স অফিসে খুব সাকসেসফুল হয়েছে, যেগুলো একটু বক্স অফিসকে মাথায় রেখে করা হয়েছে, সেগুলো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি নয়, বাট সেইটা কিন্তু ওনার বেস্ট কাজের মধ্যে পড়ছে না। মানে ধরুন অযোগ্য সাকসেসফুল ছবি, কিন্তু অযোগ্য কৌশিক গাঙ্গুলির টপ 5 কাজের মধ্যে আসবে না। লক্ষ্মী ছেলে, নগর কীর্তন, শব্দ, এই ছবিগুলো কিন্তু একেবারেই মেন স্ট্রিম নয়। এগুলো কিন্তু ফ্রি ফ্লোয়িং একটা মাইন্ড নিয়ে লেখা হয়েছে, আর্টি ছবি। কিন্তু এগুলো ছবিগুলো খুব ভালো, বাট ট্রিটমেন্টটা আর্টসি, সবার জন্য নয় সেই ছবিটা। সবার পক্ষে, মেন স্ট্রিম অডিয়েন্সের পক্ষে গ্রাস্প করা খুব ডিফিকাল্ট। যার এক্সপোজার আছে সে ওটা বুঝতে পারবে। এবার এখান থেকে চলে আসছে এই ছবিটা কেন আমি বলছি যে এর যে গল্পের যে আইডিয়াটা, বেসিক যে স্টোরিটা, সেটা প্রচন্ড কমার্শিয়াল ছিল। কারণ আপনারা অজয় দেবগানের একটা ছবি দেখেছেন, দিল জ্বলে বলে একটা ছবি হয়েছিল। সোনালী বেন্দ্রে হিরোইন ছিল, পারমিত শেট্টি ছিল, একটা আর্মি অফিসারের চরিত্র করেছিল, মানে এখানে পরমব্রত টাইপের ক্যারেক্টার আর কি। পারমিত শেট্টি ওরা করেছিল, অজয় দেবগান হচ্ছে দেবের মতো ক্যারেক্টার।
আর মধু ছিল, মধু একটা হিরোইন হয়েছিল, ঠিক আছে। অমরিশ পুরী ছিল। দিলজালের গান খুব হিট, আমাদের আনু মালিক করেছিল, যেখানে ইসরায়েলের একটা থিম মানে যেটা ন্যাশনাল অ্যান্থেম সেটাকে ঝেড়ে একটা গান বানিয়ে দিয়েছিল, মেরা মুল্ক মেরা দেশ মেরা ইয়ে বতন। তো ওই গানটা ছিল। এবার ওই ছবিটারও দেখবেন এক্স্যাক্টলি এটাই গল্প, যে অজয় দেবগনের সাথে কিছু খারাপ হয়েছে, ও এখন একটা বাগী হয়ে গেছে, একটা মিলিটেন্ট হয়ে গেছে। অমরিশ পুরী ওকে ব্রেন ওয়াশ করছে। অমরিশ পুরীর চরিত্রটা হচ্ছে এখানে চিরঞ্জিতের যেরকম চরিত্র, এবার শাকা বলে নাম হয়ে গেছে, আগে শাম ছিল এখন শাকা হয়ে গেছে। খুব কমার্শিয়াল একটা ছবি, 90s এর ছবি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিলজালেরও এটাই গল্প। এবার ওর একটা পার্সোনাল ভেন্ডিটা রয়েছে, ওর বাবাকে মেরে দিয়েছিল, এই করেছিল, ও এখন ফেরত এসছে, ও একটা টেররিস্ট হয়ে গেছে। কিন্তু লাস্টে আমরা গিয়ে কি দেখতে পাচ্ছি, ও দেশের জন্যই আবার কাজ করছে। এন্ডিংটা ওইভাবে মানে ওটাকে জাস্টিফাই করেছে যে ও কিন্তু লাস্টেও ওর মধ্যে যেহেতু একটা ওর বাবা একটা দেশপ্রেমী লোক ছিল, ওর মধ্যে লাস্টেও আর কি ও যতই টেররিস্ট হয়ে যাক লাস্টে কিন্তু ও ভালোর দিকেই হয়ে গেল আর কি, ভালোর দিকে হয়ে গেল। জঙ্গিদেরকে ধরিয়ে দিল, যারা বদমাইশ লোক ছিল তাদেরকে মেরে দিল, এইসব দেখিয়েছিল আর কি। এবং ওটা দেখুন পুরো আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি। এবং ওখানে কিন্তু প্রপার একটা ফ্ল্যাশব্যাক রয়েছে, একটা ক্লিন ফ্ল্যাশব্যাক রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অজয় দেবগন কেন আজকে এই শাকা হয়ে গেছে, শাম কেন আজকে শাকা হয়ে গেছে, সেটা পুরো ক্লিন একটা ফ্ল্যাশব্যাক রয়েছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচ। এবার কৌশিক গাঙ্গুলি এখানে যে স্ক্রিন প্লে ফরম্যাটটা নিয়েছে, এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেড ফ্ল্যাশব্যাকস। ফ্র্যাগমেন্টেড ফ্ল্যাশব্যাকে কি হয় যে আপনাকে এক্স্যাক্টলি দেখাচ্ছে না যে এক্স্যাক্টলি ফ্ল্যাশব্যাকটা পুরো চাংটা কি হয়েছিল, ঠিক আছে। এবার ধরুন আমি আরেকজন খুব কমার্শিয়াল ডিরেক্টরের নাম বলছি আপনাদের কাছে, যে এই লোকেশ কানাগরাজ। এবার লোকেশ কানাগরাজ দেখবেন প্রত্যেকটা ছবিতে ফ্ল্যাশব্যাকটাকে বিভিন্ন ভাবে ট্রিট করছে। ক্যাদিতে যেরকম কোনো ফ্ল্যাশব্যাক আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না, কার্থি বলছে। আবার লিওতে কিন্তু পুরো ক্লিন একটা ফ্ল্যাশব্যাক রয়েছে। আবার এই কুলির ক্ষেত্রে দেখবেন ফ্র্যাগমেন্টেড ফ্ল্যাশব্যাক রয়েছে, ঝলকে ঝলকে মাঝে মাঝে আসছে এবং শেষে গিয়ে একটা দেখাচ্ছে। কিন্তু যেহেতু ওটা মেন স্ট্রিম ছবি, ওখানে কিন্তু পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছে অ্যাটলিস্ট। এবার আপনারা যদি একটু ওয়ার্ল্ড সিনেমার দিকে তাকান, লাইফ অফ আদার্স বলে একটা ছবি আছে, জার্মান ফিল্ম, ফ্রেঞ্চ ফিল্ম রয়েছে প্রফেট, বা এরকম প্রচুর ছবি। বা আমি যদি সব থেকে আপনাদেরকে অ্যাক্সেসেবল এক্সাম্পল দিই, অনুরাগ কাশ্যপের আগলি। এবার অনুরাগ কাশ্যপের আগলিতে এই হাজব্যান্ড ওয়াইফের কেন যে ডিভোর্স হয়েছে, আমাদের রাহুল ভাট ছিল ওখানে, রাহুল ভাটের সাথে এর কেন ডিভোর্স হয়েছে, এক্স্যাক্টলি কিভাবে ডিভোর্স হয়েছে, রণিত রয় কখন লাইফে এসছে, রণিত রয়ের সাথে বিয়ে হওয়ার পরবর্তীতে এর জীবনে কি হয়েছে, রণিত রয়কে কিভাবে টর্চার করে, সেগুলো কিন্তু এক্স্যাক্টলি ক্লিন একটা ফ্ল্যাশব্যাক দিয়ে কিন্তু অনুরাগ কাশ্যপ দেখায়নি, ফ্র্যাগমেন্টস হিসেবে আসে। যখন ওরা কথা বলছে, ধরুন বিনীত কুমার সিং, রাহুল ভাট কিছু একটা বিষয় নিয়ে প্রেজেন্ট টাইম লাইনে কথা বলছে, যেটার সাথে পাস্টের একটা কানেকশন আছে, তখন একটা ঝলক দেখিয়ে আবার চলে আসছে। এবার এই জন্য আগলি একটা তো পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি নয়, তাই জন্য ওই ফ্র্যাগমেন্টেড এটা ওয়ার্ক করছে। বা ওয়ার্ল্ড সিনেমাতে এরকম প্রচুর এক্সাম্পল আছে। কৌশিক গাঙ্গুলি কিন্তু এক্স্যাক্টলি ওই অ্যাপ্রোচটাই নিয়েছেন এখানে ভানুর ফ্ল্যাশব্যাক রয়েছে, ভানু ক্যারেক্টারটা কেন করছে, ওর সাথে কি হয়েছে সেটা রয়েছে, কিন্তু সেটা এক্স্যাক্টলি সবটা ভিজুয়ালি একটা ক্লিন ফ্ল্যাশব্যাক হিসেবে দেখায়নি, ফ্র্যাগমেন্টস হিসেবে আসছে এবং ডায়লগস হিসেবেও আসছে। কিছু জায়গায় তো ও শুভশ্রীর সাথে দেখবেন ওর ভাইয়ের সাথে এক্স্যাক্টলি কি হয়েছে সেটাও শুভশ্রীকে ডায়লগে বলছে, সেটা কিন্তু আমরা কোনো ভিজুয়ালস কিছু দেখতেই পাচ্ছি না। তো তাই জন্য কি হচ্ছে, যে মেন স্ট্রিম যে দর্শক তারা কিন্তু বুঝতে পারছে না, তাদের কাছে ওটা ইনঅ্যাক্সেসিবল হয়ে গেছে। এবং যেহেতু লোকে গেছে হলে, আচ্ছা এবার আমি দ্বিতীয় একটা কারণে চলে আসি, দর্শকের এক্সপেকটেশনটা কি ছিল। দর্শক ভাবছে যে দেব শুভশ্রীর আগেকার যে কমার্শিয়াল ছবি, তারা তো সবকটাই কমার্শিয়াল ছবি করছে, খোকা 420, খোকা বাবু, রোমিও, চ্যালেঞ্জ, পরান যায় জলিয়ারে, তার মধ্যে রোমিও একটু নিশ ছিল কম্পারেটিভলি, বাকিগুলো সবই আউট অ্যান্ড আউট কমার্শিয়াল। এবার তারা ওই এক্সপেকটেশনটা নিয়ে মাথায় গেছে। ছবিটা যখন প্রমোশন হয়েছে, দেব শুভশ্রী এই জুটিটাকে নিয়ে প্রমোশন হয়েছে, ছবির কন্টেন্ট কিরকম, কৌশিক গাঙ্গুলি ছবি কিরকম হয়, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। তাই দর্শক অ্যাওয়্যার ছিল না, তাদের একটা সার্টেন এক্সপেকটেশন নিয়ে তারা গেছে। তারা ভাবছে আমরা হলে চিৎকার চেঁচামেচি করবো, এবং ট্রেলার ইত্যাদি যেভাবে কেটেছে সেখানে তারা ভেবেছে যে প্রচুর গোলাগুলি চলবে, অ্যাকশন থাকবে, যেহেতু একটা মিলিটেন্টের ক্যারেক্টার দেখাচ্ছে, অ্যাকশন বেসড হবে, যেরকম ট্রেলারে কিছু জায়গায় দেখিয়েছিল যে ট্রেনিং মন্টাজ ইত্যাদি। তো সেটা যখন পাচ্ছে না তখন হতাশ হচ্ছে। তো এক্সপেকটেশনটা মার্কেটিং এর কারণে ভুল সেট হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য ওদের অ্যাক্সেস করতে প্রবলেম হচ্ছে। এবং ছবিটার ট্রিটমেন্টটা তো মেন স্ট্রিম নয়, যেটা আমি যে কারণে বললাম যে ফ্র্যাগমেন্টেড জিনিসপত্র রয়েছে। এবার এক্স্যাক্টলি ভানুর সাথে কি হয়েছে, ভানু আর তার ভাই দুজনে চা বাগানে কাজ করতো, ঠিক আছে। এবার এই চা বাগানের যারা মালিকরা রয়েছে তারা লেবারদের উপর প্রচুর এক্সপ্লয়টেশন করে থাকে, চাকরি মানে যে কোনো সময় তাদেরকে চাকরি থেকে বার করে দিচ্ছে, কিছু করে দিচ্ছে, ওদের এক্সপ্লয়টেশন হচ্ছে। এবং সেখানে ভানু আর তার ভাই লেবারদের হয়ে প্রোটেস্ট করেছিল এবং সেই কারণে ভানুর ভাইকে প্রথমে মেরে দেওয়া হয়, তারপরে ওরা ভানুকেও মেরে দিত। কিন্তু এই মালিক পক্ষরই একজন লোক, সে ভানুকে হেল্প করেছিল কিছু টাকা পয়সা দিয়ে, ওকে বলেছিল এখান থেকে পালিয়ে যা, না হলে ওরাও তোকে মেরে দেবে। তাই ভানু এবার পালিয়ে যায়। এবার ও নিজে পুরো যে ফ্যামিলি ইত্যাদি সবকিছু ছেড়ে ওর ভাইকে মেরে দিয়েছে, ও পালিয়ে গেছে। এবার ওখানে গিয়ে ওর দেখা, অরুণাচল প্রদেশে গিয়েও দেখা হয়েছে কিছু মিলিটেন্টদের সাথে, যারা বলছে আমরা অ্যান্টি সিস্টেম, যারা কাইন্ড অফ মাওবাদী আর কি, তাদের সাথে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে। এবার তারা ওর ব্রেন ওয়াশ করেছে যে তোমাকে দেখেছো, এই যারা বড় লোক রয়েছে, যারা রয়েছে,
তারা আর কি যে কোনো ভাবে পাওয়ারটাকে ইউজ করে ম্যানিপুলেট করতে পারে যে কোনো মানুষকে। তো তোমার সাথে এটা যেটা হয়েছে যাতে আর কারোর সাথে যাতে না হয়, তাই জন্য তুমি এটার বিরুদ্ধে কথা বলো। এবং তাই জন্য তার ব্রেন ওয়াশ করেছে, ইত্যাদি করেছে, তাকে অ্যান্টি সিস্টেম বানিয়েছে এবং তাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছে। এবার মানে কোইন্সিডেন্টালি সেই মিশনটা ওই সেম লোকেশনেই হচ্ছে যেখানে ওর বাড়ি ছিল। এবার ওই জন্য শেষবারের মতো ও মরে যাবে সুইসাইড বম্বার, তার আগে বাড়ির লোকের জন্য টাকাটা দিতে চাইছে, বন্ধুর সাথে লাস্টবার দেখা করতে চাইছে, এনশিওর করছে যে ওর মেয়ে যেন সেফ থাকে, ওর বউ কেরম আছে সেগুলো দেখতে চাইছে। তো সেই কারণেও এসছে। এবার কৌশিক গাঙ্গুলি ইন্টারেস্টেড নয় যে ও কিভাবে টেররিস্ট হলো, ওর কিভাবে ট্রেনিং হয়েছে, কিভাবে ব্রেন ওয়াশ হয়েছে, সেগুলো ওই ফ্র্যাগমেন্টসে আসছে যখন ওর নিজের বন্ধুর সাথে আলোচনা করছে। ওটা আপনাকে জয়েন করতে হবে। সিনেমার আর্ট সিনেমার মধ্যে তফাৎটা কি হয়, মেইন স্ট্রিম সিনেমা আপনাকে পুরো জিনিসটা স্পুন ফিড করে দেয়, ঠিক আছে, ডায়লগস এর মাধ্যমে, সিনস এর মাধ্যমে। বাট আর্ট ফিল্ম সেটা করছে না, সেটা আপনার ইন্টেলিজেন্স এক্সপেক্ট করছে যে আপনাকে ওই ফ্র্যাগমেন্টস গুলো জুড়ে জুড়ে একটা গল্প তৈরি করতে হবে যে এক্স্যাক্টলি এর ব্যাক স্টোরিতে কি হয়েছিল, ঠিক আছে। এই যে বীরা ধীরা সুরেন যে ছবিটা এলো, তামিল ছবি, আমাদের ছিল বিক্রম ছিল, ওখানে একটা মেন ক্যারেক্টারকে দেখায়নি এবং ছবিটা হঠাৎ করে শুরু হচ্ছে, কোনো বলছে না কি হয়েছে আগে, কি প্রবলেম আছে দুটো মানে ফ্যামিলির মধ্যে, কি কনফ্লিক্ট ওই পুলিশটার সাথে, মানে এস জে সূর্যার সাথে ওই ফ্যামিলিটার এক্স্যাক্টলি প্রবলেমটা কি, মেজর চাঙ্ক ধরে দেখাচ্ছেই না। দেখবেন ওটার রিভিউটাও কেউ আপনারা চেক আউট করুন। আমি এইভাবেই বলেছিলাম যে আপনি দুটো সিডি ধরুন আছে, ডিস্ক 1 ডিস্ক 2, আপনার ডিস্ক 1টা খারাপ হয়ে গেছে, আপনি ডিস্ক 2 থেকেই দেখা ছবিটা শুরু করেছেন, তাহলে আপনি যেরকম এক্সপিরিয়েন্স পাবেন বীরা ধীরা সুরেন এক্স্যাক্টলি ওই এক্সপিরিয়েন্সটা দিচ্ছে। আপনি ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছেন না, বাট ওরা একটা পয়েন্টের পরে গিয়ে ওই ফ্ল্যাশব্যাকটাকে দেখিয়েছে ভিজুয়ালি, ঠিক আছে। এবং সেই কারণেই অ্যাকচুয়ালি ছবিটা একটু খারাপ হয়েছে, যেহেতু ওরা দেখিয়ে দিয়েছে। ওরা যতক্ষণ ওই মোমেন্টে ছিল যে আমরা এক্স্যাক্টলি আগের ইনফরমেশনটা জানি না, কিন্তু আমরা দেখছি। এবং তাই জন্য দেখবেন বীরা ধীরা সুরেনে ওরা আরো একটা অ্যাপ্রোচ নিয়েছিল যে মেন একটা ক্যারেক্টার দিলীপ বলে, যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাকে গোটা ছবি জুড়ে দেখায়নি, তার নাম বারবার মেনশন হচ্ছে বাট তাকে আমরা দেখতে পাচ্ছি না। এবার এটা একটা ফর্ম অফ স্টোরি টেলিং। এবার ওই জন্য বীরা ধীরা সুরেনের যে প্রচন্ড সাকসেসফুল হয়েছে তা হয়নি, ছবিটা আলটিমেটলি ফ্লপ করেছে। তার কারণ হচ্ছে এটা এই সিনট্যাক্সটা মানে মেইন স্ট্রিম অডিয়েন্সের কাছে আপনি এক্সপেক্ট করতে পারেন যে সে বুঝবে। সেটা মেকারেরও দোষ নেই, সে ওটা বানাতে চেয়েছে, আর অডিয়েন্সেরও দোষ নেই, বিকজ সে মেইন স্ট্রিম একটা অডিয়েন্স, সে ওই পুরো ক্লিন একটা ফ্ল্যাশব্যাকই চায়। তো সেখানে কোথাও এটা মিসম্যাচ হয়ে গেছে, সেখানেই মার্কেটিংটা কাজে আসে যে ভাই ছবিটা এক্স্যাক্টলি কিরকম সেটা আপনাকে দর্শকের কাছে কমিউনিকেট করে দিতে হবে, সেটা এই ক্ষেত্রে হয়নি। কৌশিক গাঙ্গুলি এই ছবিটার মধ্যে ইন্টারেস্টেড ছিল যে এই ভানু যখন ফিরে এসছে আজকে প্রেজেন্ট ডেতে, সেখানেও কিভাবে রেসপন্স করছে, কিভাবে দেখছে, আদেও কি এই যে লোকগুলো যেটা ওর আশেপাশের লোকেরা, তাদের সাথে যখন ও কথা বলছে তখন কি আদেও ওর যে ব্রেন ওয়াশটা হয়েছে সেখান থেকে কেউ ফিরতে পারবে, আদেও কি ফিরতে পারবে। ওর বন্ধু যে ওকে বারবার বলছে, বা ওর বাবার সাথে যখন মর্নিং ওয়াকে গিয়ে দেখা হচ্ছে তখন ওর বাবা যে একটা ক্রস আইডিওলজি দিচ্ছে, কাউন্টার আইডিওলজি দিচ্ছে, সেগুলো থেকে এই লোকটা পাল্টাবে, ঠিক আছে। বা ও এই যে এতগুলো বছর ছিল না নিজের পরিবারের থেকে দূরে, সেখানে যে চেঞ্জটা হয়েছে সেটা ওকে কিভাবে এফেক্ট করছে নাকি এফেক্ট করছে না, সেইটাকে একটা হিউম্যান ড্রামাটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করছে, একটা সাইকি, ওর হিউম্যান সাইকিটা কিরকম এখন হয়ে গেছে ব্রেন ওয়াশ হওয়ার পরবর্তীতে, এবং সেখানেও ইমোশনাল যে বিভিন্ন ডাইনামিক্স, বিভিন্ন সম্পর্ক, সেটাতে কিভাবে রিয়াক্ট করছে সেটাকে অ্যাকচুয়ালি দেখাবার চেষ্টা করেছে। সো হি ইজ মানে দ্য ডিরেক্টর ইজ ইন্টারেস্টেড ইন শোয়িং ইউ দ্য ক্যারেক্টার ডাইনামিক্স ইন প্রেজেন্ট টাইম লাইন, হি ইজ নট ইন্টারেস্টেড টু শো ইউ দ্যাট পাস্ট। এটা হয়ে গেছে এখানে ক্ষেত্রে প্রবলেম। এবার ছবিটার এই যে অ্যাপ্রোচটা, এতে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বিকজ নন লিনিয়ার একটা অ্যাপ্রোচ নিয়েছে, সেটা বেশ ভালোই লাগছিল। সেকেন্ড হাফে গিয়ে যেটা আমি বলেছিলাম রিভিউতে, একটু স্লো হয়েছে। বাট আমার যেটা মনে হয়েছে কি, যে আপনারা যে কোনো ছবি ধরে নিন হ্যাদার, ঠিক আছে, এবার হ্যাদারেও দেখবেন শাহিদ কাপুর কিন্তু মিলিটেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মিলিটেন্ট হচ্ছে নিজের পার্সোনাল রিভেঞ্জটা নেবে বলে ও মিলিটেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটা পয়েন্টে লড়ছে ফড়ছে সবকিছু করছে। ছবির একদম লাস্ট মোমেন্টে পৌঁছে যখন ও কে মেননকে মারার কথা ওর, তখন কিন্তু ওর কুলভূষণ কারবান্দা ওকে যে কথাটা বলেছিল, যেটা ওর মা ওকে বলেছিল, সেই কথাটা ওর মাথায় আসে যে মানে যদি আমরা যতক্ষণ আমরা আমাদের এই রিভেঞ্জটার থেকে আজাদ হচ্ছি না, আমাদেরকে কোনো আজাদি আমাদেরকে আজাদ করতে পারবে না। এক্স্যাক্টলি ডায়লগটার হিন্দি ভার্সনটা ছিল। তো সেইটা যখন ও বলে, ও কিন্তু কে মেননকে মারে না, ঠিক আছে, ও মারে না, ওখান থেকে ও বেরিয়ে যায়, ও ওয়ার্কআউট করে যায় আর কি, ঠিক আছে। তো সেইটা কিন্তু ছিল ওখানে হ্যাদারের মধ্যে। বা এই যে দিলজালের এক্সাম্পল দিলাম, দিলজালেতে লাস্টে অজয় দেবগন পুরো টার্ন করে যাচ্ছে, পুরো মানে ভালোর দিকে চলে যাচ্ছে, ইন্ডিয়ান আর্মিকে হেল্প করছে, টেররিস্টদেরকে মারছে, খারাপ লোকেদেরকে মারছে। সোনালী বেন্দ্রের বাবাকে খারাপ দেখিয়েছিল, আই থিঙ্ক মোস্ট প্রবলি শক্তি কাপুর মনে হয় ভিলেন হয়েছিল, শক্তি কাপুর বা পরেশ রাওয়াল ভিলেন হয়েছিল, তো সেখানে ওরকম ভাবে দেখাচ্ছে। বা দিলসে, মানিরত্নমের দিলসে, ওটাও আগেন লাভ স্টোরি প্লাস টেররিজমের একটা অ্যাঙ্গেল ছিল। সেখানেও দেখবেন মনীষা কৈরালার কাছে এক্স্যাক্টলি মোটিভ আছে, তার সাথে ছোটবেলায় খারাপ হয়েছে, সে বদলা নিতে চাইছে, ঠিক আছে, সেই কারণেই আর কি সে এরকম একটা সুইসাইড বম্বার হয়েছে। এবং ওখানে গিয়ে ও শাহরুখকে ইউজ করছে, শাহরুখের বাড়িতে থাকছে, ওখান থেকে প্ল্যানিং প্লটিং সবকিছু করছে, গ্র্যাজুয়ালি ভালোবেসে ফেলছে শাহরুখকে, শাহরুখ ওকে ভালোবাসে। এবার কি হচ্ছে, ওই ভালোবাসাটা কিন্তু লাস্ট মোমেন্টে ওকে আটকে দিচ্ছে, ও কিন্তু বমটা নিয়ে কিন্তু গেল না জায়গাতে, শাহরুখ কিন্তু ওকে জড়িয়ে ধরে ওখানে কিন্তু ফেটে গেল, ঠিক আছে, ও কিন্তু
গেল না, কিন্তু আলটিমেটলি কিন্তু ও মানুষদের মাঝে গিয়ে ব্লাস্ট করে কিন্তু ওটা ওর জন্য সাধারণ মানুষ কিন্তু মারা গেল না কেউ, ঠিক আছে। সেম কিন্তু দিল জালেতেও আমরা দেখতে পাচ্ছি, ওটা একটা কমার্শিয়াল ছবি, দিলসে যেটা একটা মিডল অফ দ্য রোড ছবি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কিন্তু ভালোবাসার সামনে টেররিজমটা কিন্তু জিতলো না, ভালোবাসাটাই জিতে গেল। হ্যাঁ, শাহরুখকে স্যাক্রিফাইস করে দিতে হলো, ঠিক আছে, ও পুরোপুরি ওকে চেঞ্জ করতে পারলো না, যেটা রিয়ালিটিতেও পসিবল নয়, কিন্তু ভালোবাসাটার কাছে কিন্তু আলটিমেটলি টেররিজম হেরে গেল, মানে ব্লাস্টটা কিন্তু হলো না, সেটা কিন্তু সাকসেসফুল হলো না। তো সবসময় ডিরেক্টর কিন্তু এটাই অ্যাপ্রোচ থাকে, বাকি ছবি জুড়ে যাই থাকুক, এন্ডিং এ গিয়ে আপনাকে ওটা মানে আপনি কখনোই জাস্টিফাই করতে পারেন ওই অ্যাক্টটা। এবার এখানে কি হচ্ছে যে আমরা তো যাই করুক, প্রোটাগনিস্ট তো ভানু, ঠিক আছে, ভানু প্রোটাগনিস্ট, তার সাথে আমি রোমান্টিসাইজ করছি, তাকে দেখাচ্ছি তার দুঃখ যন্ত্রণা কষ্ট, বা এই ফ্র্যাগমেন্টেড ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা বলছি যে এর সাথে অনেক খারাপ হয়েছে। এ আবার নিজের আইডিওলজিও দিচ্ছে যে যখন স্বাধীনতা সংগ্রামীরা লড়তো তখন ব্রিটিশ তাদেরকে টেররিস্ট বলতো, নকশালদেরকে টেররিস্ট বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা যেটা করছি আমাদের একটা পারপাস আছে, আমাদের একটা আইডিওলজি আছে, এই ধরনের কথাবার্তা ওর বাবার সাথেও বলছে, রুদ্রনীলের সাথেও বলছে। এবার কি হচ্ছে কি, কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে একটা ফ্লিপ দরকার ছিল, যেটা এই ছবিটার মধ্যে নেই। কৌশিক গাঙ্গুলি এখন যখন অডিয়েন্স, আমি দেখলাম একটা ভিডিও ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে, একজন হলের মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে এটা কিন্তু জাস্টিফাই হলো না, যে লাস্টে গিয়ে ও সুইসাইড বোম ফেটে গেল, এটা দেখুন হোয়াইট শটে দেখায় যে বোমটা ফেটে গেল, ঠিক আছে, এবং সেখানে বাচ্চাগুলো ছিল, অনেক বাচ্চা ছিল আর কি সেখানে। তো সেটা নিয়ে কোয়েশ্চেন করছে, তখন উনি বলছেন যে গল্প এখনো ইনকমপ্লিট, এবং গল্প আর কি আমি পার্ট 2 বানালে সেখানে বানাবো। আমার মনে হয় দেখুন এটা জাস্ট যুক্তি দেওয়ার হচ্ছে বলে দিচ্ছেন উনি, বাট আমার মনে হয় কারণ ছবিটা 10 বছর ধরে শেলফ হয়ে পড়ে আছে, পার্ট 2 উনি কি ভেবে রেখেছেন আমি জানি না, তো সেটা আমি মানে জাস্টিফাইড আমার মনে হয়নি ওই আনসারটা। হানুর চরিত্রটা যদি সত্যি ওইখানে ওই ভিড়ের মধ্যে বোমটা ফাটিয়ে ফেলেছে, তাহলে ও কিছুভাবেই জাস্টিফাইড নয়, এবং তখন ছবির ন্যারেটিভটাও ভুল হয়েছে, বিকজ প্রোটাগনিস্টকে আমরা ফলো করতে করতে আসছি, তার সাথে কি খারাপ হয়েছে এ হয়েছে, এবং যেহেতু এখানে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না যে কাকে মারতে গেছে, সেই লোকটা কি খারাপ কাজ করেছিল, যেহেতু সেগুলো দেখাচ্ছেই না কিছু, তাই জন্য লোকে আর কি ওই লাস্ট যে অ্যাক্টটা, যে ওখানে কি বোমটা ফেটে গেল আমরা হোয়াইট শটে দেখতে পাচ্ছি, সেটা জাস্টিফাইড হচ্ছে না, যে ভাই এটা কি হলো, মানে এটা তুমি দেখিয়ে দিলে, মানে তার মানে তুমি হিরোকে ফলো করছো, ঠিক আছে, তুমি যতই ওকে রুদ্রনীলকে দিয়ে খারাপ বলো বা যাই করো, ও তো একটা করে ফেললো, সে তো তোমার প্রোটাগনিস্ট ছিল, তাকে তুমি রোমান্টিসাইজ করেছো, তুমি ওটাকে জিতিয়ে দিলে আর কি আলটিমেটলি। তো সেইটা ওখানে একটা ফ্লিপ দরকার ছিল, যে ওই ভিড়ের মধ্যে গিয়ে দেব নিজের মেয়েকে দেখতে পেয়ে ওখান থেকে সরে গিয়ে ও একটা কোনো ফাঁকা জায়গাতে গিয়ে ব্লাস্ট করে ফেললো। সেটা যদি হতো, সেটা যদি প্রপারলি দেখিয়ে দিত ওইখানেই আর কিছু দরকার ছিল না, তাহলেই এটা এই যে দিলজালের কথা বললাম, দিলসের কথা বললাম, সেটার সাথে একেবারে পুরোপুরি জিনিসটা মানে হয়ে যেত, রাউন্ড আপ হয়ে যেত আর কি, যে হ্যাঁ ওর ব্রেন ওয়াশ, কিন্তু এই কদিনে ওর মনের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, এই সবার সাথে দেখা করে, নিজের বাবার সাথে কথা বলে, রুদ্রনীলের সাথে কথা বলে, নিজের মেয়েকে দেখে, ও তাই জন্য পারলো না আলটিমেটলি ওটা করতে। বা এটাও করা যেতে পারতো যে বোমটার ট্রিগারটা ধরুন একটা রিমোট আছে, টিপতে যাচ্ছে বাট পারছে না, সেখানে ওরই লোকেরা ওকে গুলি করে দিল, ও মরে গেল, সেটাও একটা হতে পারতো অ্যাপ্রোচ। তো ইট কুড হ্যাভ বিন মাল্টিপল এন্ডিংস, বাট যেটা দেখিয়েছে সেটা যেহেতু, আর জিনিসটা না মানে ক্লিয়ারলিও এক্স্যাক্টলি তো দেখাচ্ছে না, মানে ব্লাস্টটা তো ওইভাবে এক্স্যাক্টলি ব্লাস্টটা হচ্ছে ভিড়ের মধ্যে সেটাও দেখাচ্ছে না, হোয়াইট শটে দেখাচ্ছে দূর থেকে, বিকজ ভিড়ের মধ্যে করা সেটা লজিস্টিক্যালি খুব ডিফিকাল্ট। তো সেই জন্য আর কি ওটা লোকের মানে মনে হচ্ছে জাস্টিফাইড নয়, এবং ভেগও লেগেছে অনেক, বিকজ অনেকের কাছে ক্লিয়ারও হয়নি যে এক্স্যাক্টলি হলোটা কি। তো আমার এন্ডিংটা নিয়ে আমারও প্রবলেম রয়েছে, আমি যেটা বললাম, বাট বাকি যে ট্রিটমেন্টটা, ছবির যে ট্রিটমেন্টটা এক্স্যাক্টলি আছে, যে ফ্র্যাগমেন্টেড ফ্ল্যাশব্যাকস, সেটা কিন্তু ইটস এ অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং কৌশিক গাঙ্গুলি সেই সময় দাঁড়িয়ে যখন এই ছবিটা উনি বানিয়েছিলেন, ডিরেক্ট করছেন 2015 সালে কি 16 সালে, তখন উনি কিন্তু বক্স অফিসকে মাথায় রেখে একেবারেই ছবি বানাতেন না, এবং এটা কিন্তু সেই ছবিটাই, ঠিক আছে। ইট ওয়াজ এ ভেরি ক্লাসি ফিল্ম, ইটস আর্ট ফিল্ম আর কি। এবার সেটা দর্শক একটা অন্য এক্সপেকটেশন নিয়ে ঢুকেছে, তাদের অতটা জমছে না আর কি ব্যাপারটা, তো সেটা হলো আর কি। সেটাই বলার ছিল। আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের পুরো বিষয়টা আপনাদের কাছে এবার ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।